আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি হাবিবা আফরোজ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে, তার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের নামে অভিনব শর্তে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচন। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কিছু না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনের পরামর্শ দেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। পাখির চোখে যতদূর দৃষ্টি যায়, ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণজমায়েত সমাবেশ নয়াপল্টনে হলেও জনসমুদ্র তার সীমানা ছাড়িয়ে চলে যায় বহুদূর। একপাশে কাকরাইল আর অন্য পাশে মতিঝিল অবধি ছড়িয়ে পড়ে বিএনপির গণজোয়ার। সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব, কিন্তু সকালে রোদে পুড়ে আর বিকেলে বৃষ্টিতে ভিজে তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মোহনা মিলিত হয় নয়াপল্টনে গিয়ে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও পাশে থাকবে জনগণের। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নিয়োজিত করবেন মানুষের কল্যাণে। নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। আগামী নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তাদের ভিন্ন মতলব আছে বলে মনে করেন তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের মানুষ প্রতিহত করবে বলেও মনে করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নিরপেক্ষতা এই সরকারের পুঁজি দাবি করে জনগণের বিশ্বাসে আঘাত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। 10 মাস পার হলেও সরকার কেন নির্বাচনের শিডিউল ঘোষণা করছে না তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বড় শোডাউনের মাধ্যমে তারুণ্যের এই সমাবেশের মাধ্যমে বিএনপি ঢাকায় জানান দিতে চায় তাদের জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততার। বিএনপি বলছে, গত 1.5 দশক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের অধিকার আদায়ে যে আন্দোলন করতে হয়েছিল বিএনপিকে, সেই আন্দোলন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তাদের যাতে করতে না হয় তারই একটি বার্তা দিল বড় এই সমাবেশের মাধ্যমে। ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় বিএনপি কি পারবে তাদের সেই দাবি আদায় করতে? এমনটি এখন বড় প্রশ্ন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, নয়াপল্টন, ঢাকা। গণতন্ত্রের উত্তরণে নির্বাচনে বিলম্ব করলে সরকার পালাতে পারবে না বলে হুঁশিয়ার দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দ্রুত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি। বিএনপি নেতারা বলছেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির 3 সহযোগী সংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে।
নির্বাচনকে বিলম্বিত করতে কোনো ষড়যন্ত্র করলে মানুষ তার উচিত জবাব দেবে বলে জানান বিএনপি নেতারা। যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু পালাতে পারবে না। সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। এই ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র রুখতে হবে, গণতন্ত্র ফিরাতে হবে। অন্তর্বর্তী সরকারকে ঔপনিবেশিক সরকার মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেন, এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলেছে। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশের চলমান সংকট কেটে যাবে বলে জানান বিএনপি নেতারা। দেশের যুব সমাজ ভোটাধিকার প্রয়োগের জন্য কতটা অধীর আগ্রহে রয়েছেন তার প্রমাণ আজকের সমাবেশের এই উপস্থিতি। বিএনপি নেতারা বলছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের 16 বছরের অপেক্ষার অবসান হবে এবং দেশ এগিয়ে যাবে গণতন্ত্রের পথে। রুদ্র রফিক, RTV, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদার আপিল মঞ্জুর করে বুধবার বিচারিক আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হওয়ায় তার বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকল না। আরও জানাচ্ছেন জিএ মাহমুদ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ডক্টর জোবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলা থেকেই মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রায় ঘোষণার পর জোবাইদা রহমানের আইনজীবী বলেন, এ রায় প্রমাণ করে জিয়া পরিবার কখনোই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল বলে মন্তব্য করেন এ আইনজীবী। কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। এ রায়ে তাড়াহুড়ো করা হয়েছে বলে দাবি করেন দুদকের আইনজীবী। 2 মাস 4 দিনে 42টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। আইনের বিপক্ষে কিছু না, এটা করতেই পারে 2 মাসে, আরও করতে পারে, 1 মাসেও করতে পারে, কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইম্পসিবল। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে, সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। দুর্নীতির অভিযোগে 2007 সালে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে এ মামলার রায়ে তারেক রহমানকে 9 বছর ও জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ATM আজহারুল ইসলাম। বলেন, মিথ্যা মামলা ও অভিযোগে তাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। সকালে শাহবাগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারামুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কারামুক্তির সময় তাকে বরণ করে নেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নাজমুল হুদার রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন জামাত ইসলামীর নেতা আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা তাকে বরণ করে শাহবাগ নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
কারামুক্তির পর সংবর্ধনা মঞ্চে আবেগ আপ্লুত হন আজহারুল ইসলাম। এ সময় ন্যায় বিচার পাওয়ায় আদালতকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলে বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান। আমাদের মহান আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছিল। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার বদলের পর পরিবর্তিত প্রেক্ষাপটে আসা এই রায়কে ন্যায় বিচার হিসেবে দেখছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে এই নেতাগুলিকে ফাঁসি কার্যকর করেছে। যারা আমাদেরকে রাজাকার বলেছিলেন তারা কিন্তু কেউই পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ইন্ডিয়ান রাজাকার তারা কিন্তু ইন্ডিয়া পালিয়েছেন। মৃত্যু এবং জীবন এর মাঝে উনি আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারামুক্ত হওয়ার পর 2012 সালে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামের দীর্ঘ এক যুগের বন্দী জীবনের অবসান ঘটে। নাজমুল হুদা, RTV, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলিকে এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সাক্ষাৎ করার সময় অধ্যাপক ইউনূস কথা জানান। জাপানে 4 দিনের সফর শুরুর দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিক্কেই ফোরাম ফর এশিয়ায় যোগদান এবং জাপানি নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে প্রধান উপদেষ্টা স্থানীয় সময় দুপুর 2টা 5 টোকিওতে পৌঁছান। রোহিঙ্গা সমস্যার সমাধানে উভয় সংকটে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠা বিদ্রোহী আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হওয়ায় আনুষ্ঠানিকভাবে সম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ, আবার উপেক্ষা করতে পারছে না। এদিকে আরাকান আর্মির সমর্থন ছাড়া রোহিঙ্গার সংকট সমাধান সম্ভব না বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিশ্লেষকরা। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। মিয়ানমার সরকারের রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রাখাইনের 90% জায়গার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। আরাকান আর্মিকে বাদ দিয়ে সেখানে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বেশ জটিল। সংশ্লিষ্টরা মনে করছেন এই সমস্যার সমাধান এখন আর শুধু বাংলাদেশ মায়ানমার দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এমন জটিল প্রক্রিয়ায় আরাকান আর্মিকে অসন্তোষ করে কিছু করলে রোহিঙ্গা সমস্যা আরো প্রকট হবে বলে জানান বিশ্লেষকরা। রাখাইনে অনুকূল পরিবেশ গড়ার দায়িত্ব মিয়ানমার সরকারের প্রাথমিকভাবে। এখন যদি বলেন সেখানে মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মিও যোগ হয়েছে, এটা তাদের দায়িত্ব। তারা অনুকূল পরিবেশ ওখানে তৈরি করতে হবে। যদিও অনুকূল পরিবেশ তৈরি হয় তখন রোহিঙ্গাদেরকে বললে তখন তারা যাওয়ার জন্য তৈরি হবে। শুধু যে আরাকান আর্মির সাথে সম্পর্ক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপার শুধু তাই মনে করি, আমি মনে করি যে অ্যাটলিস্ট ওখানে 5-6টার এথনিক কমিউনিটির সাথে বড় ধরনের ইন্টারাকশন থাকা দরকার, কারণ তাদের নিজেদের মধ্যে কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তারা আরো বলছেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো কাঠামো তৈরি করতে না পারায় রোহিঙ্গা সংকট সমাধান অগ্রসর হয়নি। মিয়ানমারের সরকারি কাঠামোর মধ্যে থেকে সরকারের সাথে তারা কাজ করে বা সরকারের অংশ হিসেবে তারা কাজ করে, সেক্ষেত্রে আমরা মিয়ানমার সরকারের সাথে যদি আমাদের যে চুক্তি আছে বা আমরা রোহিঙ্গাদের পাঠাবার জন্য এখনো পর্যন্ত যে কমিটমেন্ট আছে সেটা যদি মিয়ানমার সরকার বাস্তবায়নের দিকে যায়, সেক্ষেত্রে মিয়ানমার সরকার আরাকান আর্মির সাথে কী করতে হবে সেটা তারা দেখে নেবে, সে দায়িত্ব আমাদের না। এমন একটা কাঠামো তৈরি করা যেই কাঠামোটা আরাকান আর্মিও মনে করবে যে তারও লাভ আছে এবং নেপিদাও মনে করবে বা
তৎমাদাও মনে করবে যে আমারও লাভ আছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারছি না। সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুটোই বিপরীতমুখী অবস্থান করার ফলে বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধান অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন এই সমস্যার সমাধান করতে হলে আরাকান আর্মির পাশাপাশি মিয়ানমার সরকার এবং বিদ্রোহী অন্যান্য গোষ্ঠীগুলিকেও একমত হতে হবে। তা না হলে এটি সমাধান করা অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে নতুন করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এক আদালত এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া এদিন যাত্রাবাড়ি থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও সাবেক মেয়র আতিকুল ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহমেদ পিয়াল নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। দুপুরে জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় ঘটনা ঘটে। নিহত পিয়াল ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাঁচপুরের বেয়াকুয়ের এলাকায় ঘটনাটি ঘটেছে। ঢাকার শেরেবাংলা নগরে তারুণ্যের উৎসব 2025 শীর্ষক অগ্নি নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কর্মশালা করেছে কোস্টগার্ড। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি সহ মারাত্মকভাবে হতাহত ও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এ সকল অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতি রোধে দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন কর্তৃক ঢাকার শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণের মহড়া আয়োজন করা হয়। ফ্যাসিবাদী সরকারের কালো আইন সংশোধনের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে সারা দেশের বিভিন্ন প্রকল্পের তথ্য আপা সহ বেশ কয়েকটি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন শেষে 10 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির কাছে তাদের দাবি তুলে ধরে। পরে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন জানান, মানবতা বিরোধী কালো আইনের কারণে লাখো মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিচার বিভাগের সহযোগিতা পেলে এই সংকটের সমাধান হবে বলেও জানান তিনি। অবিলম্বে দাবি মেনে না নিলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। হামজা, সমিত, ফাহমিদুলকে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে AFC বাছাই ম্যাচের জন্য বাংলাদেশের 26 সদস্যের শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাবিয়ের কাবরেরা। বিকেলে বাফুফেতে এই স্কোয়াড ঘোষণা করেন তিনি। জামাল ভুঁইয়া, কাজিম সাহা এবং তারিক কাজী নিয়ে ঘোষিত স্কোয়াডে বিদেশে বেড়ে ওঠা ফুটবলার আছেন 6 জন। এর মধ্যে বাংলাদেশে চলে এসেছেন ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরী ঢাকা আসবেন ভুটান ম্যাচের আগে। অপরদিকে 4 তারিখের সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে সমিত সোমের। তাই ওই দিন সন্ধ্যায় ভুটানের বিপক্ষে সমিতকে ছাড়াই খেলবে বাংলাদেশ। আর সে ম্যাচে পারফরমেন্স দেখে 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।